যেখানে সমাজ আজও তৃতীয় লিঙ্গের মানুষদের অবহেলার দৃষ্টিতে দেখে, ঠিক সেই সমাজের বুক চিরে এগিয়ে এসেছেন এক সাহসী নাম, প্রিয়া খান। তিনি শুধু একজন তৃতীয় লিঙ্গের মানুষ নন, তিনি একজন উদ্যোক্তা, একজন অনুপ্রেরণা, একজন পরিবর্তনের প্রতীক। কিভাবে নিজের আত্মবিশ্বাস, সংগ্রাম আর স্বপ্নকে পাথেয় করে আজ তিনি দাঁড়িয়েছেন নিজের করা পরিচয়। চলুন শুনে নেই তার গল্প তার মুখ থেকেই। আপু, আপনার জন্ম, শৈশব আর বর্তমান সম্পর্কে যদি আমাদের বলতেন। জন্ম শৈশব আমার জন্ম হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্টে, সাভার থানা। আর সাভারেই আমার জন্ম, বাড়ি হচ্ছে হলো আপনার সাভারেই, বড় হওয়া টাঙ্গাইলে। আর শৈশব কৈশোর বলা চলে আমাকে টাঙ্গাইলে বড় হওয়া, টাঙ্গাইলে লেখাপড়া করা, টাঙ্গাইল থেকে ঢাকায় আসা। আচ্ছা আপু, আপনি কবে বা কিভাবে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? উদ্যোক্তা হওয়ার ইচ্ছে ছিল অনেক আগে আমার। সেটা কি বলবো, 2013 সাল থেকে আমার একটা উদ্যোক্তা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি বিভিন্ন মহলে দৌড়িয়েছি যে কিছু একটা করে খাবো, হাত পেতে খাবো না। আর সেটা 2016 সালে জোরদার হয়ে দাঁড়ায় যে আমি কিছু একটা করে খাবো, তারপরে হয়ে ওঠে না। 2019 সালে যখন করোনার মহামারী শুরু হয় বাংলাদেশে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আরও 4 জন ভাই, আমার এমন 10টা হিজড়া বোন নিয়ে আমি ঢাকা মেডিকেল স্বেচ্ছাসেবক হিসেবে টিমে কাজ করে থাকি। তখনও কোনো কিছু হয়ে ওঠেনি। তারপরে বিভিন্ন মহলে দৌড়ায় কিছু একটা করার জন্য, হাত পাতার থেকে সরে আসবো বিদায়। তারপর না হয়ে আসার কারণ 2024 এসে গণমাধ্যমে বা কি বলবো আবার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করাতে সবাই মিলে আমাকে এই দোকানটা দিয়েছে। উদ্যোক্তা আমি অনেক আগে থেকে ছিলাম, কিন্তু কোনো যে করতে পারিনি। আচ্ছা, আপনার এই যাত্রার পেছনে কে বা কি ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা? এই যাত্রার পেছনে অনুপ্রেরণা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা আছে তারা, এবং একজন সাংবাদিক ভাই আছেন, আর কয়েকজন ভাই আছে, আরও ছোটো বড় ভাইয়েরা আছে যারা এখানে টিএসতে কাজ করে, বা টিএসসি সাংবাদিক যারা আছে তারা, এবং প্রক্টর স্যার, বিসি স্যার, হারুন স্যার, এদিকে পাবিল ভাই আছেন। সবাই মিলে আমাকে দোকানটা দিয়েছে। আপনার পরিবার ও সমাজের প্রতিক্রিয়া কেমন ছিল এ পথে নামার পর? আরেকটা কথা বলি, যেটা হচ্ছে দোকান নেওয়ার সময় আমার একটা ডকুমেন্টে ছিল যে আমি বলেছিলাম যেদিন আমি হাত পাতবো সেদিন আমি দোকানটা তাদের বুঝিয়ে দিয়ে তারপর হাত পাতবো। তো এই সুপারিশিতে ওনাকে আমাকে দোকানটা দিয়েছে, যেন আমি আর কখনো হাত না পেতে খাই, আমাকে যেন হাত না পাততে হয়, এই জন্য দোকানটা আমাকে দিয়েছে। আর উদ্যোগ যে কথাটা বললেন যে এখন সারা মোটামুটি বেশ ভালোই পাচ্ছি, হয়তো বা সামনে আরও পাবো, আশাবাদী আমি। আচ্ছা আপু, তৃতীয় লিঙ্গের একজন হিসেবে সমাজ বা ব্যবসায়িক পরিসরে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? বাংলাদেশে আইডেন্টিফাই জেন্ডার ওয়েজ কোনো কিছুই নাই। বাংলাদেশে মানুষ মনে করে না। তো সেই হিসাবে আমি যে জেন্ডারে হই না কেন, আমাকেও অনেকে মানুষ মনে করে না হয়তো বা। কারণ হচ্ছে মানুষের পোশাক দেখে, মানুষের দেহ বৈশিষ্ট্য দেখে বিচার না করা উচিত। আমি মনে করি একটা মানুষকে মানুষ হিসাবে গণ্য করা উচিত। আপু, কখনো কি মনে হয়েছে হাল ছেড়ে দিবেন? তখন কিভাবে নিজেকে সামলেছেন? ওখানে, হ্যাঁ, কখনো কি মনে হয়েছে হাল ছেড়ে দিবেন? তখন কিভাবে নিজেকে না, হাল সামলেছেন? ছেড়ে দেওয়ার মতো কোনো কিছু এখান থেকে আমার কর্তৃপক্ষ বলেনি। হাল ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়নি। যদি হাল ছেড়ে দেওয়ার মতো হয়, হয়তো এখান থেকে বেরিয়ে অন্য কোথাও তৈরি খাবো। তো আমার ইচ্ছে আমি কর্ম করেই খাবো, আমি আর হাত পাতবো না। আচ্ছা, কিভাবে আপনি আপনার পুঁজি জোগাড় করেছিলেন? আমার পুঁজিটা, আমার এক বোন আছে, নাম হচ্ছে শ্রাবন্তী, ওর বাসা হচ্ছে মুগদাতে, ওই ব্যবস্থা করে পুঁজিটা আমার। আচ্ছা, আপনার ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে কি ধরনের সহায়তা পেয়েছেন বা কোথা থেকে শিখেছেন? ব্যবসায়িক সহযোগিতা অনেকেই করতে চেয়েছিল। আমি বিভিন্ন সংগঠন হয়ে কাজ করেছি, বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করছি, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ওই আমার বোন যেটা বললাম শ্রাবন্তী, ওই এগিয়ে আসছে, এবং আরেকটা সংগঠন এগিয়ে আসছে, সেটা ব্যবসায়িক হিসাবে না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছিলাম, দেশ জনতার পক্ষে কাজ করেছিলাম, যেটা বহির্বিশ্বের আলোচিত একটা কাজ,
যে বাংলাদেশে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছিল আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি, 24-এ যে যুদ্ধ দেখেছিলাম বা 24 সালে বাংলাদেশে যে গঞ্জাম হয়েছিল সেটা দেখেছিলাম। ঢাকা মেডিকেলে কাজ করার উপলক্ষে অনেকেই আগাতে চাইছে, কিন্তু লাস্ট পর্যন্ত কেউ আগে আসে না। আপু, আপনি কি তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজ করছেন? আমি আশাবাদী, যদি আমার সাথে কেউ কাজ করতে চায় আমি তাদেরকে নিয়োগ দেব এবং তাদের কাজ করার জন্য ব্যবস্থা করে দেবো। যদি কেউ আসে, না আসলে আমি কীভাবে দেবো? আপনি কি মনে করছেন সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়ছে? সমাজে আমার গ্রহণযোগ্যতা আমাকে তৈরি করে নিতে হবে, কেউ গ্রহণযোগ্যতা দিয়ে দেয় না। আচ্ছা, ভবিষ্যতে আপনি নিজেকে আপনার উদ্যোগকে কোথায় দেখতে চান? আর ভবিষ্যতে আমি চাই আমার মতো এরকম আর 2-1টা দোকান হলে পদে আমার হিজড়া বোনেরা যেন কাজ করে খেতে পারে, এটা আমার চিন্তা ভাবনা। আপু, তৃতীয় প্রজন্ম বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আপনার বার্তা কি হবে? তাদের কাছে বার্তা থাকবে, তারা যে যেটাই করুক না কেন, হই হুল্লোড় না করুক, মানুষের সাথে জ্ঞান ফেসাদ না করুক, সেটা যেন সহজভাবে সমাধান করতে পারে এবং দেশ ও জনগণের কাছে যেন তাদের মানুষ হিসাবে যেন একটা স্তর পায়, মানুষ যেন তাদের মানুষ হিসাবে রেসপেক্ট করে। এটা হচ্ছে আমার কথা। আমার কথা হচ্ছে বিয়ে বাড়িতে যারা যায় বা যারা বাচ্চা হলে যায় বা যারা বাসা বাড়িতে যায় টাকা পয়সা তোলার জন্য, তারা যেন অতটুকু বজায় রাখে। ইচ্ছা দেবো। প্রিয়া খানের মতো মানুষরা আমাদের শেখান পরিচয় নয়, যোগ্যতায় মানুষকে এগিয়ে নেয়। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে অসম্ভব কিছুই না। সমাজের প্রত্যেক কোণ থেকে এমন সাহসী স্বপ্নবানদের উঠে আসা বাণী এক নতুন বাংলাদেশ, এক নতুন সম্ভাবনা।